This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ অ্যাট 11। মালদায় তৃণমূল কংগ্রেসের ঘরশত্রু বিভীষণের সংখ্যা কি দিনকে দিন বাড়ছে এ প্রশ্ন উঠছে। তার কারণ নেতাদের মধ্যেও কোনো মিত্রতা নেই। সাবিত্রী মিত্র আপনারা জানেন, তার অভিযোগের পর এই প্রশ্নটা আরও বড় হয়ে উঠছে। হত্যার চক্রান্তের অভিযোগ এনেছেন মানিকচকের এই তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। দলেরই একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত করছেন তিনি, যে কারণে শুরুতেই প্রশ্নটা করলাম, তাহলে কি ঘরশত্রু বিভীষণ যাকে বলে, মানে ঘরের মধ্যে শত্রু বাড়ছে? আসুন দেখার চেষ্টা করি। দুলাল সরকার, হাসা শেখ, এক মাসের মধ্যে তৃণমূলের দুজন নেতাকর্মী খুন হয়েছেন। তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। তারপরও ছবিটা কি বদলালো? খুনের চেষ্টার অভিযোগ তুললেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফেরার সময় তাঁর গাড়িতে বারবার ধাক্কা মারার চেষ্টা করে অন্য একটি গাড়ি। শুধু তাই নয়, তাঁর গাড়ি ঘিরে গুলি করার ছক ছিল। বিস্ফোরক অভিযোগ সাবিত্রীর। এদেরকে প্রথমটা ধাক্কা মেরে আমরা হয়তো পড়ে গেলে গর্তে এরা গুলি টুলি চালাতো, আর না হলে এরা পরবর্তীকালে থামিয়ে আমাকে চারদিক থেকে গাড়িটা ঘেরতো। এই জন্য এরা আমার সামনে থেকে আপনাকে ঘিরে ধরে গুলি মারার পরিকল্পনা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়িতে কয়েকজন লোক ছিল এবং ওরা মুখ বার করে দেখছিল, আমাদের গাড়িটাকে ফলো করছিল। এটা আমি বুঝতে পেরে গাড়িটা ঘুরিয়ে দিয়েছি। দলেরই একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত তৃণমূল বিধায়কের। আমি মনে করছি যে এটা একটা ষড়যন্ত্র করে, এটা একটা বড় গেম প্ল্যান কিছু আছে এর পিছনে। আমি আজও বুঝতে পারছি না এটা কেন হলো। সামনে বিধানসভা নির্বাচন আছে, সেখানে কি কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য যাকে আপনাকে সরিয়ে দিলে কারো সুবিধা হবে? হতে পারি সেটা, এরকম মানসিকতা কিছু কিছু লোকের আছে। কারা কারা আমাকে এই ব্যাপারে ডিস্টার্ব করে আমি পার্টিকে জানিয়েছি। তাহলে কি এই ষড়যন্ত্রের পিছনেও সেই আবার কোনো বড় মাথা রয়েছে? তারাই কি এই সাবিত্রী মিত্রকে সরিয়ে দিতে চাইছে? কাকে নিশানা সাবিত্রীর? জেলা নেতৃত্বকে। তাই কি পুরো ঘটনাটা সরাসরি রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন? সুব্রতদাকে একটা SMS করে জানিয়েছিলাম, অনেক রাত হয়েছিল। রাজ্যকে জানানো বেশি জরুরি ছিল। আর এর আগেও এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটছিল। আমি ববিদা এসেছিলেন মালদাতে বাবলার কেসটাতে, তখন আমি ববিদাকে কিছু পার্সোনালি বলেছিলাম। ববিদা বলল ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ, বলেছে, ওটা আমি পুলিশকে বলেছি এনকোয়ারি করতে, দেখে নিচ্ছে। উনি সুব্রত বক্সিকে ফোন করেছিলেন? সবাইকে করেছেন উনি বলেছেন এটা খুব সিরিয়াস ম্যাটার। আমরা পুলিশ সুপারকে বলা হয়েছে যে ইমিডিয়েটলি দেখে যে ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করবে। কালকে শুনেছি, এটা দেখেছি, ওদের কাছেও শুনেছি। আমাকে সাবিত্রী মিত্র জানায়নি, কিন্তু আমাকে সাবিত্রী মিত্র আরেকজন আমাকে ফোন করে জানিয়েছে। সাবিত্রী মিত্রের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেফতারও করা হয়েছে। মুখ্যমন্ত্রী তার নিজের দলের MLA মন্ত্রীদেরকে, নেতাদেরকেই প্রোটেকশন দিতে পারছেন না। সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন, আমরা সাথ দেব। দুলাল সরকার খুন হওয়ার পর মালদার পুলিশ সুপারকে সরাসরি ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। এরপরও পরিস্থিতি বদলায়নি, আতঙ্কে ঘুম ছুটছে নেতাদের। আগে দুটো তৃণমূল ছিল, আদি তৃণমূল, নব্য তৃণমূল। আমি যখন তৃণমূলে ছিলাম 11-র পরে নব্য তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি। এখন আরও দুটো তৃণমূলের প্রজাতি তৈরি হয়েছে, আক্রান্ত তৃণমূল, আক্রমণকারী তৃণমূল। বকরার আমসত্ব নিয়েই কি এত দলাদলি? শীর্ষ নেতৃত্ব কি সেটা বুঝেও বুঝছেন না? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। শত্রু কি চিরদিন শত্রু থাকে, কথা কেন বলছি? তার কারণ ধরুন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব যারা করেন, বিশেষ ব্যক্তিত্বরা, তারা এই যেমন ধরুন ব্যারাকপুরের অর্জুন সিংয়ের কথাই ধরুন। তিনি কখনো বিজেপিতে ছিলেন আপনারা জানেন, তারপর তিনি তৃণমূলে গেলেন, তারপর আবারও তিনি বিজেপিতে এলেন। আপাতত মানে বর্তমানে তিনি
বিজেপির প্রতিনিধি বিজেপিতে রয়েছেন। এবার প্রশ্ন উঠছে, আবারও কি অর্জুনকে দলে নেওয়ার বা দলে টানার যাকে বলে সেই চেষ্টা তৃণমূল শুরু করেছে? এ প্রশ্ন উঠেছে তার কারণ নৈহাটির খুন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার এই জল্পনাটা বাড়িয়ে দিয়েছে। জল্পনা বাড়ছে পুলিশ কমিশনার বদল, তাই সে বিষয়টা ঘিরে। সিনেমার ক্লিপিংস নয়, নৈহাটির রাস্তায় হাড়হিম করা ছবি। দুষ্কৃতীদের হাতে এভাবেই খুন হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। ঘটনার জন্য প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে কাঠগড়ায় তুলেছে শাসক দল। ব্যারাকপুরে কিছু ঘটলেই কেন নাম জড়ায় অর্জুনের, খোলসা করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। যাকে এখন আবার সিপি করে যাকে ফিরিয়ে আনা হলো, সে তো একসময় আমাদের সাংসদ অর্জুন সিং সেই সময় অভিযোগ করেছিলেন যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ, মানে খুন করার চক্রান্ত। সন্তোষ খুনের পর থেকে অশান্ত নৈহাটি। তাণ্ডব চলে বিজেপি পার্টি অফিস ও বিজেপি কর্মীদের বাড়িতে। একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গুন্ডাদের লড়াই, তৃণমূলে একটা গুন্ডা মেরেছে। এই জিনিসটাকে ঘুরিয়ে 2026-এর জন্য পরিকল্পনা, বিজেপি কর্মীদেরকে ভয় দেখানো, তাদেরকে চমকানো, ধমকানো। উত্তেজনার আবহেই রবিবার নৈহাটিতে যান সুকান্ত মজুমদার। অর্জুনকে সঙ্গে নিয়ে মিছিল করেন। আক্রান্তদের বাড়িতেও যান। সুকান্তর অভিযোগ, পার্থ ভৌমিকের নির্দেশেই এই হামলা। এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে, অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। এবং পার্থ ভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা। এই খুনের নায়ক হচ্ছে অর্জুন সিং। সুকান্তবাবু কি বলতে চাইছে? আমি ব্যারাকপুরের সব মানুষ নিয়ে মজদুর ভবন ভাঙচুর করব? গণতান্ত্রিক পদ্ধতিতে এই খুনের রাজনীতি আমরা ব্যারাকপুরে শেষ করব। খুনের পরের দিন আলোক রাজোরিয়াকে সরিয়ে ব্যারাকপুরের নতুন কমিশনার করা হয় অজয় কুমার ঠাকুরকে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে জল্পনা, অর্জুনকে বাগে আনতেই রাতারাতি কমিশনার বদল। অর্জুনের সঙ্গে অজয়ের সম্পর্ক নাকি সাপে নেউলে। অজয় ঠাকুরকে এনেছেন, গোলমাল আরও বাড়বে। কারণ এই অজয় ঠাকুরের বিরুদ্ধে তৃণমূলের তৎকালীন নেতা ছিলেন, পরে বিজেপিতে এসেছিলেন, আমাদের বড় নেতা ছিলেন মনীষ শুক্লা। প্রকাশ্য সন্ধ্যায় খুন করার অভিযোগ রয়েছে এই অজয় ঠাকুরদের বিরুদ্ধে। শুধু তাই নয়, আগামী দিনে যেন বিজেপি নিজের পায়ে দাঁড়াতে না পারে, লড়াকু কার্যকর্তারা বিজেপির হয়ে লড়াই করতে না পারে, সেই জন্য এই চক্রান্ত এখন থেকে শুরু হয়েছে এবং এই ঠাকুর সাহেবকে সুপারি দিয়ে ওই জন্য নিয়ে আসা হয়েছে। ওখানে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে তো বিজেপিতে যাওয়া, বিজেপিতে যাতায়াত করা, বিজেপিতে থাকা একটা বড় বাহিনী এসব কাণ্ড কারখানা করছে, সে তো বারবার প্রমাণিত। তো ফলে সেখানে পুলিশ চেষ্টা করছে আইনের শাসন ঠিকঠাক রাখতে। দায়িত্ব পেয়ে অ্যাকশনে নতুন সিপি। তৃণমূল কর্মী খুনের 2 দিন পর অক্ষয়গণ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নৈহাটি থেকে বিশ্বজিৎ দের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এবার আপনাদের বলি, নিষেধাজ্ঞার পরেও সে নিষেধাজ্ঞার না মানার ফল। কলকাতা লেদার কমপ্লেক্স ম্যানহোল সাফ করতে নেমে বেঘরে মৃত্যু হলো 3 জন শ্রমিকের। কোন নিষেধাজ্ঞার কথা বললাম? মাত্র 3 দিন আগে এই ম্যানহোলে মানুষ নেমে কাজের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করে শীর্ষ আদালত, মানে সুপ্রিম কোর্ট। তারপরেও নিকাশি নালায় নেমে কাজ করতে গিয়ে বেঘরে প্রাণ গেল। এবার প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশকেও অমান্য করে এই ধরনের ঘটনা ঘটছে, দায় কে নেবে বলুন তো? এই প্রশ্ন তুলে দিয়ে গেলেন পেটের দায়ে কলকাতায় কাজ করতে আসা জেলার এই 3 জন সাফাই কর্মী। মুর্শিদাবাদ থেকে এক ঠিকাদারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ঠিকই, কিন্তু প্রশ্ন আরও একবার উঠছে যে সাধারণ মানুষ, গরিব মানুষ বলে তাদের কোনো প্রাণের দাম নেই, তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশকে নিষেধাজ্ঞা কোন সাহসে? সুপ্রিম কোর্টের নির্দেশই সার। বানতলায় আবারও নিকাশি নালা সাফ করতে নেমে তলিয়ে মৃত্যু 3 সাফাই কর্মীর। রবিবার সকালে লেদার কমপ্লেক্সের ভিতর রাসায়নিক বর্জ্য পরিষ্কারের কাজ চলছিল। কাজ করছিলেন ফরজেম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার নামে 3 সাফাই কর্মী। হঠাৎ পাইপলাইন ফেটে ভিতরে পড়ে যান 3 জন। 10 ফুট গভীর নালায় বর্জ্য মেশানো তরলে তলিয়ে যান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দড়ি বেঁধে টেনে তোলার চেষ্টা হয় 3 জনকে, কিন্তু ততক্ষণে সব শেষ। 4 ঘন্টা পর দুপুর 1:30 নাগাদ যখন তাদের উদ্ধার করা হয়, তখন আর কারো শরীরেই প্রাণ নেই।
উল্টে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন 2 দমকল কর্মী। দুর্ঘটনায় আঙুল উঠছে। চেম্বারে নেমেছিল ধান দেওয়ার জন্য, ওই চেম্বারে গ্যাস হয়েছিল, সেটা ওর জ্ঞান ছিল না, 1.5 মাস হয়ে গেল আসা। আপনারা কখন খবর পেলেন? আমি খবর পেয়েছি 11:30টা। কি আর বলবো, আমাদের বাড়ির ছেলে তো সে চলেই গেছে, আমরা আবার কি নিয়ে খাবো আর কি নিয়ে, আমাদের একজনই ছিল আমাদের এই কর্মী করার জন্য, আর কেউ তো নেই আমাদের, আমরা তো খেটেই খাওয়াই মানুষ। তো আমাদের ব্যবস্থা যে কোনো একটা সরকারের কাজ দিতে হবে, নাহলে আমরা খাবো কি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়। ইনকোয়ারি করব এবং আমাদের থানার বড়বাবু আছেন, উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি, কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো, কেন মারা গেল এবং কেন তারপর তাকে বাঁচাতে গিয়ে আবার 2 জন মারা গেল। কাউকে ছাড়া হবে না যারা যারা এটার জন্য দায়ী। ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? ঠিকাদারের যদি পাওয়া যায় যে তার গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। উত্তরপ্রদেশ নিয়ে তুলনা টেনে শুভেন্দু অধিকারীর খোঁচা। এদের কাজই হচ্ছে গরিবদেরকে মারা। যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে তাকান। কিছুদিন আগে গার্ডেন ডিচেও একই জিনিস করে 11 জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে। ঘটনাচক্রে গত বৃহস্পতিবারই কলকাতা সহ দেশের 6টি শহরে ম্যানহোলে মানুষ নামানোয় কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট। তার ঠিক 3 দিনের মাথায় এই দুর্ঘটনা। এরপরেও কি হুঁশ ফিরবে? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে বাংলা জুড়ে। মৃন্ময়ীর আরাধনা আর তারই মধ্যে চিন্ময়ীর নির্যাতন। এবার জয়নগরে 28 বছরের তরুণীকে মাঠে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুনের চেষ্টা করা হয়। ভয়াবহ অভিযোগ উঠেছে সেখানে। আর এই জয়নগরেই এক নাবালিকা খুন ধর্ষণ, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই জয়নগরেই এক নাবালিকা খুন ধর্ষণের অপরাধে আসামির ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। তারপরেও এই ঘটনা আবারও ঘটল। ফলে এই ফাঁসির সাজা শুনেও কোনো রকম ভয় ডর নেই এই অপরাধীর যে এই ঘটনা ঘটল। রবিবার সকালে তখন বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে। হঠাৎ ফাঁকা মাঠে মহিলার গোঙানির শব্দ পেয়ে ছুটে যান গ্রামবাসীরা। সেখানে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড়। গলায় ওড়না জড়ানো অবস্থায় পড়ে রয়েছে তরুণী, জামা কাপড়ে কাদার দাগ, ঠিকমতো কথাও বলতে পারছেন না। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। গুরুতর অসুস্থ অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে তার। জানা যায় তরুণীর বাড়ি মগরাহাটে, তিনি বিবাহিত। নির্যাতিতার অভিযোগ, তার পরিচিত সাব্বির নামে এক ব্যক্তি অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে যায়, সেখানে ধর্ষণ করা হয়, তারপর গলায় ওড়না পেঁচিয়ে খুনের চেষ্টা করে। ধর্ষণ করেছে, ও একলাই ছিল, তুমি চেঁচাওনি? তোমাকে কি ধর্ষণ করার পর মেরে দেওয়ার চেষ্টা করেছিল? মেয়ের বিয়ে হয়েছিল প্রায় 6 বছর আগে। কোনো কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল, তাই নিয়ে কোনো কিছু বলেছিল? ওই টোটালি ওই ফোন টোন করতো, ওই নিয়ে জামাইয়ের সঙ্গে একটু অশান্তি হতো। আসতে জিজ্ঞেস করলো যে তোমার মেয়ে বিয়ে বাড়িতে যাওয়ার নাম করে কোথায় চলে গেছে, খুঁজে পায়নি। এটা কারা বললো? ও শ্বশুরি লোকেরা, শাশুড়ি আর আমার জামাই। গত বছর 4 অক্টোবর জয়নগরে 4র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়। অভিযুক্তের শাস্তির দাবিতে তুলকালাম কাণ্ড বেঁধেছিল এলাকায়। গত 6 ডিসেম্বর ঘটনার 63 দিনের মাথায় ফাঁসির সাজা শোনায় বারুইপুর আদালত। তারপরও কি বিন্দু মাত্র লজ্জা নেই? 4 মাস কাটতে না কাটতেই ফের ধর্ষণের অভিযোগ, আবার সেই জয়নগরে। মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মহিলারা মোটেই সুরক্ষিত নন। পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা বলে কিছু নেই এবং মহিলাদের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে এই সরকার ব্যর্থ হয়েছে। নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের কতদিনের আলাপ, কিভাবে পরিচয়, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবার ও এলাকার লোকজনকেও। জয়নগর থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। নির্মলা সীতারামনের বাজেট কি আদৌ মধ্যবিত্তের মনে দাগ কাটলো? দেখুন, সেটা বোঝা যাবে দিল্লির ভোটে, আসন্ন দিল্লির বিধানসভা ভোটে। দিল্লিবাসীর মন জয়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে গেরুয়া পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে নেমেছেন ডোর টু ডোর ক্যাম্পেনে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, হিন্দি বলের মুখ্যমন্ত্রীরা এক একটি এলাকার দায়িত্বে। এবার প্রশ্ন হচ্ছে, কেজরিওয়ালের মিথকে মিথ্যে করে দিতে পারবে কি প্রচারের
এই কার্পেট বম্বিং? অপেক্ষা 8ই ফেব্রুয়ারি। বাজেট পেশের পর নির্মলা সীতারামনকে ঘিরে দাঁড়িয়ে শুভেচ্ছা জানালেন বিজেপির হেভিওয়েটরা। তখনই বোঝা গিয়েছিল এই কর ছাড় বিজেপির কর্মকর্তাদের হাতে কত বড় হাতিয়ার তুলে দিয়েছে। তা আরও বোঝা গিয়েছিল দিল্লিতে রাহুল গান্ধীর ভোট প্রচারে। দেশের বিরোধী দলনেতা অভিযোগ করেন কর ছাড় দিলেও আসলে পুঁজিপতিদের স্বার্থই দেখা হয়েছে বাজেটে। बजट का पूरा लक्ष्य 25 लोगों को फायदा पहुंचाने का। आपको थोड़ा सा दे देंगे, कह देंगे भैया ये लो थोड़ा सा टैक्स माफ कर लेंगे, मगर अगर आप बजट का लक्ष्य देखेंगे तो हिंदुस्तान का धन 20-25 अरबपतियों को देने का है। কর ছাড় যাতে ভোটে প্রভাব না ফেলে সেটা নিশ্চিত করতেই বাজেটকে নিশানা করেন রাহুল। পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের, যা কংগ্রেসের নিশানা সেটাই বিজেপির অস্ত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার আর.কে. পুরমের প্রচার সভায় নেহেরু গান্ধী পরিবারকে চাঁদমারি করে বাজেটের বন্দুক চালিয়ে দিয়েছেন। अगर नेहरू जी के जमाने में आप 12 लाख रुपए कमाते होते तो 12 लाख रुपए की आय पर आपकी 1/4 सैलरी सरकार वापस ले लेती, टैक्स में चली जाती। अगर आज इंदिरा जी की सरकार होती और 12 लाख पर आपके 10 लाख रुपया टैक्स में चले जाते। उनके जमाने में ये था, इसलिए मैं समझा रहा हूं। 10-12 साल पहले तक कांग्रेस की सरकार में अगर आप 12 लाख कमाते तो आपको 2,60,000 रुपया टैक्स में वापस देना पड़ता। अब भाजपा सरकार के कल के बजट के बाद साल में 12 लाख रुपया कमाने वाले को 1 रुपया भी टैक्स का देना नहीं पड़ेगा। দিল্লির চাকুরিজীবীদের অধিকাংশ বছরে 12 লক্ষের নিচে আয় করেন। আবার সেই মধ্যবিত্ত সমাজই অরবিন্দ কেজরিওয়ালের একচেটিয়া ভোটার। বিজেপি কি কেজরিওয়ালের ভোট ব্যাংক ভাঙতে পারল? সেটা তো ভোটের ফলাফলের দিন জানা যাবে। তবে আম আদমি পার্টি কর ছাড়কে ভাঁওতা বলে প্রচার করা শুরু করে দিয়েছে। ये सिर्फ अनाउंसमेंट की गई है ताकि दिल्ली के चुनाव को प्रभावित किया जा सके। बाद में जो इनकम टैक्स कानून आने वाला है उसमें ये जितनी भी बड़ी बड़ी बातें कही गई हैं उसके ऊपर राइडर लगा दिए जाएंगे, जिससे आम आदमी को कुछ नहीं मिलेगा। और उसका कारण क्या है? सरकार का डेफिसिट, नुकसान बढ़ रहा है, जीडीपी की प्रोडक्शन घट रही है। ऐसे में ये संभव ही नहीं है कि केंद्र सरकार इनकम टैक्स की राहत किसी को दे। আপের সংগঠন দিল্লিতে কতটা মজবুত তা জানে বিজেপিও। তাই প্রতি কানে কর ছাড়ের খবর পৌঁছে দিতে পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়েছে কেন্দ্রের শাসক দল। স্বয়ং রেলমন্ত্রী ঘরে ঘরে গিয়ে প্রচার করছেন, জানিয়ে আবার টিপ্পणी কেটেছেন অরবিন্দ কেজরিওয়াল। आज सुबह से मेरे पास कई झुग्गी के लोगों के फ़ोन आ रहे हैं, सर्वेंट क्वार्टर से, धोबी घाट से, झुग्गियों से, सभी जगह से फ़ोन आ रहे हैं। इनकी पार्टी वाले घर घर जाके कह रहे हैं कि 3,000 रुपये ले लो, चुनाव आयोग आपके घर आके वोट डलवा देगा। बहुत बड़ा षड्यंत्र है आप लोगों को फंसाने का। मैं आपका बड़ा भाई हूँ। माननीय केजरीवाल जी ने केवल जनता के साथ धोखाधड़ी नहीं करी है बल्कि अपने साथियों के साथ भी करी है, और इसीलिए आप देख रहे हैं कि एक एक विधायक उनका डिसल्यूशन होकर उनकी नीतियों से, उनकी कार्यशैली से उनकी पार्टी को छोड़ के जा रहा है। पर एक बात स्पष्ट है कि प्रधानमंत्री जी को खुद को उतरना पड़ रहा है दिल्ली में। उसे ये बता रहा है कि भारतीय जनता पार्टी की जो हालत है, जो दिखाने की कर रहे हैं कि हम जीतेंगे, वो वहां पे कहीं भी उसके करीब नहीं है। মোদী শুধু নিজে ময়দানে নামেননি, উত্তরপ্রদেশ বাদে দিল্লির আশপাশের সব বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচারে নেমে পড়েছেন। প্রচার করতে করতে রাস্তায় দেখা হয়ে গেছে মধ্যপ্রদেশের মোহন যাদব এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পরস্পরকে জড়িয়ে ধরেন দুই পুরনো বন্ধু। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে বড় খবরে চোখ রাখবো। ফের কলকাতায় বস্তিতে আগুন, এবার খিদিরপুরে আগুন লেগে গিয়েছে।
আপনারা সেই এক্সক্লুসিভ ছবি দেখছেন টিভি 9 বাংলার পর্দায়। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের 4টি ইঞ্জিন পৌঁছেছে। 1 ঘন্টার চেষ্টায় আগুন আপাতত এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে বলে জানতে পারা গিয়েছে। কি কারণে আগুন লেগেছে, কিভাবে আগুন লেগেছে প্রশ্ন করায় আমরা উত্তর পেয়েছি এখনো পর্যন্ত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান, এখনো শিওর নয় অনুমান। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় বলেও জানা যাচ্ছে। পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি ঘর। सब बर्बाद हो गया। एक पैसा जुटा जुटा के हम लोग चीज सामान किने थे, सब जल गया, सब बर्बाद जल गया। कुछ घर में नहीं बचा है, हम लोग खाना बना रहा था एक लड़का, तो सिलेंडर में आग लगा है। आग लगा, आग ऊपर गया, वो लड़का बाहर भागा है, बाहर भाग के फिर वापस अंदर आया, उस पर बोरा फेंका है, बोरा फेंका, सिलेंडर गिर गया। सिलेंडर किस तरफ गिरा ये पता नहीं है, अभी वो फॉरेंसिक जांच होगा तो वो पता चलेगा। এখনো নির্দিষ্টভাবে জানতে পারা যায়নি কি কারণে আগুন লেগেছে। আমার সহকর্মী সৌভিক এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, আমি প্রথমে যেটা জানতে চাইবো যে এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এটা আমরা বলতে পারি, আর হতাহতের কোনো রকম খবর নেই তো? পুরো নিয়ন্ত্রণে। তোমাকে জানিয়ে রাখি, এটা হচ্ছে খিদিরপুরে রাত্রিবেলা হঠাৎই আগুন লাগে এবং যেটা প্রাথমিক তদন্ত উঠে আসে যে শর্ট সার্কিট থেকে আগুন, এবং যে বস্তিতে আগুনটি লাগে সেখানে একটি গ্যাস সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডারটি ব্লাস্ট করে। পরবর্তীকালে দমকলের 4টি ইঞ্জিন এসে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর নেই। ধন্যবাদ সৌভিক। কথা বলছিলাম সহকর্মী সৌভিকের সঙ্গে। সৌভিক জানালেন যে এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে বলে জানতে পারা যাচ্ছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে, কিন্তু পাশাপাশি এটাও জানা যাচ্ছে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দমকলের 4টি ইঞ্জিনের 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এবার এক যুদ্ধের ছবি আপনাদের দেখাবো। এই যুদ্ধ গুলিগোলা নেই, এই যুদ্ধের অস্ত্র হচ্ছে থাবা। নখ দাঁত উঁচিয়ে এই যুদ্ধ হয়েছে। এই মিনিট খানিক ধরে এই যুদ্ধ চলে, মানে একেবারে ভয়ঙ্কর লড়াই চলে। তারপর যুদ্ধ বিরতিও দেখতে পাওয়া যায়, মানে সন্ধি দেখতে পাওয়া যায়। কেমন যুদ্ধ, কাদের যুদ্ধর কথা বলছি, না দেখলে হবে না, দেখুন। জঙ্গলের রাজত্ব কেমন হয়, সেখানে রাজায় রাজায় যুদ্ধই বা কোন পর্যায়ে পৌঁছায়, সম্প্রতি সেই ছবি সামনে এসেছে। ভিডিওটি ভালো করে দেখুন। আঁচড়ে কামড়ে চলছে লড়াই। 2 বাঘের গর্জনে থেকে থেকে কেঁপে উঠছে চারপাশ। কার পাঞ্জার জোর কত, কে কাকে কুপোকাত করতে পারবে, সেই লড়াইটাই চলল মিনিট খানেক ধরে। হার মানতে নারাজ দুজনেই, শেষে রণে ভঙ্গ। যেন লড়াইয়ের মাঝেই নিজেদের মধ্যে সন্ধি হলো। যুদ্ধ শেষে লেজ নাড়তে নাড়তে জঙ্গলের গভীরে হেঁটে চলে গেল দুজন। শত্রুতা ভুলে তখন যেন 2 বন্ধু। সোশ্যাল মিডিয়ায় 2 বাঘের এই লড়াইয়ের ভিডিও ভয়ঙ্কর ভাইরাল হয়েছে। জানা গিয়েছে এটি মধ্যপ্রদেশের কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের। ভিডিওটি পোস্ট করেছেন কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের ফিল্ড ডিরেক্টর রবীন্দ্রমণি ত্রিপাঠী। আসলে জঙ্গলের রাজা তো বন্য পশুরাই, অথচ সেই জঙ্গলেই মানুষের কোপ বারবার পড়ছে। বিপন্ন বন্য প্রাণীরা তাই জঙ্গল ছেড়ে লোকালয়ে পৌঁছে যাচ্ছে। সেই ছবি ধরা পড়েছে মালবাজারের সেনপাড়ায়। এলাকার মানুষেরা উত্তক্ত করায় একটি হাতি রাগে কংক্রিটের ওয়াচ টাওয়ারে ধাক্কা মারে, তাতে আহত হয়েছে এই দাঁতাল। আসলে বন্যেরা তো বনেই সুন্দর। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা।